হ্যাঁ বা না যে ভোটটার কথা বলা হচ্ছে সেটা নিয়ে আপনার ভাষ্য কি? হ্যাঁ বা না সম্পর্কে আমি কিছুই আমি বলবো না, এটি আমার ভাষ্য। শুরু থেকে আজ এই পর্যন্ত টেলিভিশন যাত্রাকে কিভাবে দেখছেন যদি ছোট্ট করে একটু বলেন বিবর্তনটা। ফরিদুল সাগরের যে বইটা, তার শিরোনাম হচ্ছে বাংলা টেলিভিশনের 50 বছর। আমি এই যে বাংলা টেলিভিশনটাই জোর দিতে চাই যে বাংলা ভাষাভাষীদের জন্যে বাংলাদেশের যে টেলিভিশন, বিশেষ করে সূচনা লগ্ন থেকে যে উজ্জ্বল ভূমিকা রেখে এসছে, বিভিন্ন ধরনের নিরীক্ষা থেকে শুরু করে আধুনিকতাকে শুরু করে এবং শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য তাদের যে কার্যক্রম, সেটা ভীষণভাবে প্রশংসা দাবি রাখে। যেটা ফরিদুল সাগর তার বইতে এই কাহিনী, এই বিষয়গুলো বিবৃত করেছেন যে কীরকম যুদ্ধ করে কীরকমভাবে বিবর্তন হয়েছে, এবং আজকে যে আমরা ভালো নেই সেটাও কিন্তু ওনার বইতে ইঙ্গিত রয়ে গেছে আর কি। উনি টেলিভিশনের একজন খুব মনস্ক মানুষ হিসাবে, এবং তিনি তো আমি বলবো যে বিভিন্ন দিকেই তার লক্ষ্য আছে। তিনি যেমন একজন ব্যবসায়ী, তিনি যেমন লেখক, তিনি যেমন টেলিভিশন স্বত্বাধিকারী, প্রোগ্রামও করেন, অনেক কিছু করেছেন। এইটা আমার জন্য খুব যে তার এই মানে এত ব্যস্ততার মাঝেও টেলিভিশন নিয়ে সময় দিয়ে বইগুলো লিখেছেন, যেটা এই ইতিহাসটা সকলের জানা উচিত। এবং এটা অন্তত মিডিয়া যারা কাজ করেন তাদের জন্য খুব অবশ্য পাঠ্য, যেটা আমার বক্তৃতা আমি বলেছি। হ্যাঁ, আমিও আমার টেলিভিশনে আমি 76 সালে অডিশন দিয়ে পাশ করি বাংলাদেশ টেলিভিশনে। তো 24 আর 26 আমারও 50 বছর হয়ে গেল দেখতে দেখতে। সো প্রাপ্তি অনেক বেশি। হ্যাঁ, এই মুহূর্তে আক্ষেপ অনেক বেশি আছে। যেরকম টেলিভিশনটাকে আমরা যেভাবে দেখেছিলাম, আজকে হয়তো একটা খুব ডামাডোল বলবো, অথবা ওই যত্নগুলো অনেক কমে গেছে। কিন্তু তারপরেও বাংলার টেলিভিশন নিজ গুণেই এগিয়ে যাবে। সাগর ভাইকে ধন্যবাদ, যে উনি কষ্ট করে লিপিবদ্ধ করে গেছেন পুরো বিষয়টা আর কি। এটাই আমার বলা হয়েছে আর কি। আপনার বক্তব্যে যেটা আমরা দেখছিলাম এবং আরও অনেকেই বলছিলেন যে আগে অনেক শেখার ছিল মানে টেলিভিশন থেকে, এখন বোধহয় একটু আর্টের থেকে কমার্সটাকে বেশি জোর দিচ্ছে। আগে যেটার ব্যালেন্স ছিল একটা, এটা কি কতটা আপনাকে হতাশ করে বা এটা কি বলবেন এটাকে নিয়ে? দেখেন, একটা হলো যে বাংলাদেশ টেলিভিশন তো সরকারি প্রতিষ্ঠান ছিল, তো সেখানে আর একটা মাত্র টেলিভিশন চ্যানেল ছিল। সেই ক্ষেত্রে মানে ওই অর্থলগ্নি বাণিজ্য ব্যাপারটা কিন্তু প্রথমত লক্ষ্য ছিল না। কিন্তু টেলিভিশন তার মানের কারণে, অনুষ্ঠানের কারণে, মানে বিজ্ঞাপন দিয়ে কিন্তু কি বলা যায়, বিজ্ঞাপনও ছিল, একটি টেলিভিশনের জন্য লাইসেন্সও করতে হতো। একসময় কিন্তু মানে বাংলাদেশ টেলিভিশন লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। সেটা পরিকল্পনা না থাকলে হয় না। আমি তো বিজ্ঞাপনেও কাজ করেছি। আমি জানি যে বিশেষ করে ঈদের চাঙ্কেট পাওয়ার জন্যে, নাটকের ক্ষেত্রে সপ্তাহের নাটক, পাক্ষিক নাটক, মাসের নাটক, ধারাবাহিক, এগুলোতে বিজ্ঞাপনদাতারা সুযোগ পাওয়ার জন্যে আমাদের অফিস থেকে কেউ ভোর 4টার সময় গিয়ে লাইন দিত স্পেস পাওয়ার জন্য। কারণ আগে আসলে এখানে টেলিভিশনের বিজ্ঞাপনের সময়টা কিন্তু সীমিত। নাটকের আগে হয়তো 5-7 মিনিট 10 মিনিট যাবে, মাঝখানে 2টা ব্রেক ছিল, যেহেতু বড় নাটক ছিল। এই যে নিয়ন্ত্রণ, এটা কিন্তু খুব প্রয়োজন অর্থনীতির উপরে, বাণিজ্যিকরণের উপরে, সেটা খুব প্রয়োজন বেশি। এখন সময় পরিবর্তিত হয়েছে, অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। এই কোথাও গিয়ে যত্নটা কমে গেছে বলে আমার কাছে মনে হয় আর কিছু না। এখন অনেক কাজ হচ্ছে। টেলিভিশন এখন চলে গেছে অনেকটাই ব্যক্তির উপরে, ইউটিউবের উপরে। সুতরাং আমার মনে হয় যে এটা সময়ের সঙ্গে এরকম পরিবর্তন হয়, যেটা ফরিদুল সাগর তার বইতে ইঙ্গিত করেছে। সেই বইটা এই জন্য আমার কাছে খুব একটা বেশ মানে অবশ্য পাঠ্য এবং অনেক স্মৃতি নির্ভর হয়ে অনেক তথ্য দিয়ে সমৃদ্ধ একটি বই। বইটার কলেবর দেখলাম খুব বড়, মানে বেশ মোটা একটা বই, এবং আমি দেখলাম যে আপনি বইয়ের বিভিন্ন পরিচ্ছেদের থেকে কথা বলছিলেন, তার মানে আপনার বইটা মোটামুটি হলেও পড়া হয়ে গেছে। এই যে বয়স তো আসলে সংখ্যা, তারপর একটা ব্যাপার কিন্তু যে এই বয়সে এসে এত বড় বই পড়া বা আরও অনেক বই পড়া, এই বই পড়ার চর্চাটা এখনও কিভাবে আপনার ভিতরে আছে? দেখেন, না পড়লে পরে মানে আসলে নিজেকে এগিয়ে নেওয়াটা খুব মুশকিল। একটা শিল্পী কিন্তু ক্রমান্বয়ে সময়ের সঙ্গে
সে নিজেকে বদলায়। বদলানো মানে কিন্তু খারাপ অর্থ নয়, না, বদলানো কিন্তু ভালো অর্থে। আমি অনেক উদাহরণ দিতে পারি, আমাদের পাশের দেশে উদাহরণ আছে, বিভিন্ন বিদেশে আছে। তারা কিন্তু বারবার নিজেদেরকে সমৃদ্ধ করেছে, সময়ের সঙ্গে এগিয়ে নিয়েছে। জি, সময়ের সঙ্গে এগিয়ে যাওয়াটা কিন্তু শিল্পের বড় কাজ। একদম। এবং একজন অভিনেতাকেও বুঝতে হয় যে আপনি যদি বাংলা সিনেমার দিকে তাকান তাহলে 50 বছর আগে যে ধরনের সিনেমা হতো, আজকে সিনেমার ভাষা চেঞ্জ হয়ে গেছে, অভিনয়ের ভঙ্গি চেঞ্জ হয়ে গেছে, এন্টারটেনমেন্টের ল্যাঙ্গুয়েজ পরিবর্তন হয়ে গেছে। এটা কিন্তু সময় থেকেই হয়। তো সময় থেকে পিছিয়ে থাকলে কিন্তু মানে আমরা টিকতে পারবো না, পরিষ্কার কথা হলো এটা। আমরা বলে থাকি যে শিল্পীরা হলো গিয়ে সমাজের দর্পণ, মানে তারা তাদের কাজ দিয়ে, তাদের মনন এবং দর্শন দিয়ে মানুষকে অনেক কিছু শেখায়। তো সেদিক থেকে যদি বলতে চাই যে আপনার যখন শুরু এবং আপনি এখনও সমান তালে কাজ করে যাচ্ছেন, নতুনদের সাথে তাল মিলিয়ে কাজ করে যাচ্ছেন, এই যে নিজেকে আপডেট করা প্রতিনিয়ত, নয়তো অনেকে আমরা দেখছি যে আপনার বয়সে অনেকে হয়তো বা ওইভাবে নিয়মিত হতে পারেননি, এই আপডেট করা নিজেকে এবং নিজেকে এখনও মিলিয়ে চলা, এই ব্যাপারটা কীভাবে রপ্ত করা যায়, একজন শিল্পী কীভাবে রপ্ত করতে পারে, তরুণ প্রজন্মকে যদি একটু বলতেন। একটা হচ্ছে নিজেকে মানে ওই যে আপনি বললেন যে পড়াশোনাটা সেটা একটু চালু রাখা। হয়তো আমি খুব ব্যাপকভাবে পড়তে পারি না, কিন্তু যতটুকু পারি নিজেকে ইনফর্ম করার চেষ্টা করি পৃথিবীর কোথায় কী হচ্ছে না হচ্ছে। আর এখন তো আরও সুবিধে, এখন সোশ্যাল কমিউনিকেশন, সোশ্যাল মিডিয়া এমন বেশি স্ট্রং যে আপনি একটু কিছু ক্লিপ করলেই কিন্তু অনেক কিছু আপনার সামনে এসে হাজির। আমাদের সময় তো সেটা ছিল না। আমাদের তো কষ্ট করে বই ঘেটে পড়তে হয়েছে সেটা জানার জন্য, কারো কাছে কিন্তু জিজ্ঞেস করতে হচ্ছে এটা কী। এবং এগুলো সময়ের সঙ্গে পরিবর্তন হতে হতে কিন্তু আজকে ধরেন আমি যখন অভিনয়ের বিজ্ঞান কথা কথা স্ট্যানিস্লাভস্কি পড়ি বা অন্য যে কোনো আমাদের বাংলা থিয়েটার চর্চাও যদি আমি বলি, যেটা প্রথমে বুঝতাম না সেটা কিন্তু এখন অন্য রকমভাবে বুঝি। অভিজ্ঞতার সঞ্চারের ফলে, অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে এটা সঞ্চারিত হয় নিজের মধ্যে। এই আর পরিশ্রম করে টিকে থাকা ছাড়া, পরিশ্রম করে টিকে থাকা ছাড়া আসলে কোনো বিকল্প নেই একদম প্রত্যেকেরই। আমি যেটা বলছিলাম আমার বক্তৃতার মধ্যে যে ফাঁকি ঝুঁকি দিয়ে আসলে হয় না। যে তরুণদের আমি বলবো যে আপনাকে কিন্তু নিজেকে আসলে প্রতিনিয়ত আপডেট রাখতে হবে, পরিশ্রম করতে হবে, শরীরে, মেধায়, মননে, কণ্ঠস্বরে, সমস্ত কিছু দিক দিয়ে। শর্টকাট বলতে কিছু নেই, কিচ্ছু নাই। নানা রকমের কাজ আপনি করেছেন জীবনে, অভিনয়টা এখন সবচেয়ে বেশি ব্যস্ততা। এই পর্যায়ে এসে সত্যি কথা বলবেন যে কি মিস করেন, মানে বলেন যে আমার সময় হচ্ছে না বিধায় আমি করতে পারছি না, কিন্তু করা খুব জরুরি। সেটা মূলত থিয়েটারটাকে খুব মিস করি। আমার প্রথম ভালোবাসার জায়গা, শেষ ভালোবাসার জায়গা, মাঝখানে ভালোবাসার জায়গা, সমস্ত কিছু থিয়েটার। আমি যদি শুধু ওইটা করতে পারতাম তাহলে আমি কোনো কিছু করতাম না। খুব দুঃখজনক যে থিয়েটারটা আমাদের এখানে পেশাদারিত্বের সঙ্গে আসেনি, যেটা আমার খুব চেষ্টা ছিল শেষেও। যে অনেক দিন ধরে যে গ্রুপ থিয়েটার আন্দোলন ছিল, একটা ফিলসফি ছিল, হয়েছে, কিন্তু এখন খুব প্রয়োজন এটাকে পেশায় নিয়ে যাওয়া এবং সেটা দিনের পর দিন শানিত করা। খুব দুঃখজনক হলেও আমাদের এখানে সেই সবেদন নীলমণি একটাই মঞ্চে অভিনয় করার জায়গা, নতুন বিকল্প জায়গা খুঁজে বের করা, বিভিন্ন ধরনের কাজ হওয়া, মানুষকে আহ্বান করা, এগুলো খুব প্রয়োজন বলে আমি মনে করি। আমি থিয়েটারটাকে খুব মিস করি। শিল্পী আপনি এবং সমাজ সচেতন শিল্পী, সামনে ইলেকশন আসছে, কি প্রত্যাশা ইলেকশনের কাছে? ইলেকশনের কাছে কোনো প্রত্যাশা নেই। মানুষ ভোট দিক নিজের পছন্দ মতো, ইচ্ছে মতো, কোনো কিছুর উপরে প্রলুব্ধ না হয়ে, কোনো কিছুর উপরে অন্ধের মতো বিশ্বাস না করে সঠিকভাবে তিনি তার প্রতিনিধিকে নির্বাচন করবেন, সংসদে পাঠাবেন, সরকার গঠন করতে পারবেন, অনেক আধুনিক এবং অনেক বেশি জনকল্যাণমূলক যারা কাজ করবেন। এবং এই জবাবদিহিতা যেন থাকে, সাউদি যেন মনে হয় যে মানে উনি হয়ে গেলেন, ব্যাস শেষ, তাকে আর কাছে পেলাম না, এটা যেন না হয়। আমাদের অতীত অভিজ্ঞতা অনেক ক্ষেত্রেই ভালো যেমন কিছু আছে, তেমনি আবার নির্মম অভিজ্ঞতাও আছে। সুতরাং সেটা থেকে যেন আমরা শিক্ষা নিয়ে, জীবন অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়াটাই বড়। তো মানুষ যেন সচেতনভাবে বুঝে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, এটাই আমার কামনা।